আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি পরম করুণাময়ের অশেষ কৃপায় তোমরা যে যেখানে আছো অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমাদের সার্বক্ষণিক প্রার্থনাও কিন্তু সেটাই, যে আমার সুপ্রিয় শিক্ষার্থী, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সন্তানতুল্য শিক্ষার্থীরা তারা যে যেখানে আছে সবাই ভালো থাকুক। তো ভালো আমাদেরকে থাকতে হবে অবশ্যই, পাশাপাশি আমাদের স্বাভাবিক যে কাজগুলা সে কাজগুলাও করে যেতে হবে, তাই না? সেজন্যই সরকারি বাংলা কলেজ দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য এই আয়োজন করে যাচ্ছে। তোমরা জানো আমরা দীর্ঘদিন ধরে সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসগুলা আমরা নিচ্ছি এবং তোমরাও ক্লাসে অংশগ্রহণ করছো, সেজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসের শুরুতেই এই যে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং প্রত্যেকটা শিক্ষককে সুন্দরভাবে ট্রেনিং দেওয়ার জন্য, যাতে আরো ভালো ক্লাস নিতে পারে অনলাইনে, তার ব্যবস্থা করার জন্য ক্লাসের শুরুতেই আমি সরকারি বাংলা কলেজের সুযোগ্য অধ্যক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার এবং অবশ্যই আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ম্যাডামকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো শিক্ষার্থীবৃন্দ, আর এখন আমরা তাহলে আমাদের ক্লাসে চলে যাই। আজ তোমরা আগেই রুটিনে পেয়ে গেছো যে অনার্স ফার্স্ট ইয়ার যারা আছো তাদের সাথে আমার আজকের নির্ধারিত ক্লাস, এবং আমি তোমাদের পড়াই বাংলাদেশের লোক প্রশাসন, এবং কোর্সের নাম হচ্ছে বাংলাদেশের লোক প্রশাসন, কোর্স কোড হচ্ছে PS 108। তো শিক্ষার্থীরা তোমরা জানো যে আমরা অনেক দিন হলো ক্লাস করছি, আমরা ক্লাসের একদমই শেষ পর্যায়ে চলে আসছি। বিশেষ করে আমি অন্য কোর্সের বিষয়ে না বলে আমি আমার এই কোর্সটা বলতে পারি। আমাদের যে বাংলাদেশের লোক প্রশাসন এই কোর্সটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্রায় শেষ করে ফেলেছি। এখানে আমরা অনেকগুলো টপিক পড়েছি, তাই না? শুরুতে লোক প্রশাসন বলতে কি বুঝি, তারপরে লোক প্রশাসন এবং বিশেষকরি প্রশাসনের মধ্যে পার্থক্য, এরপরে ছিল উন্নয়ন প্রশাসন এবং সনাতন প্রশাসনের মধ্যে পার্থক্য বা সম্পর্ক, এবং তারপরে আমরা আমলাতন্ত্র পড়েছি, বাংলাদেশ সিভিল সার্ভিস পড়েছি আমরা প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং এর পাশাপাশি তোমরা নিশ্চয় জানো যে আমি অনার্স সেকেন্ড ইয়ারে বাংলাদেশের স্থানীয় সরকারের এক বিষয় একটা কোর্স নেই। কোর্সের নাম হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন। সেই কোর্সটার অনেকগুলো ক্লাস কিন্তু এই যে লোক প্রশাসন কোর্সের সাথে সংশ্লিষ্ট বা একই ধরনের বিষয় পড়তে হয়। এই জন্য আমি তোমাদেরকে এখন বলছি, আবার যখন আমি সেকেন্ড ইয়ারে ক্লাস নেই তখনও কিন্তু আমি বারবার বলি যে বাংলাদেশের লোক প্রশাসন এই যে কোর্সটা, এই কোর্সে মাঠ প্রশাসন বিষয়ে হচ্ছে আলোচনা করতে হয়। তো সেই মাঠ প্রশাসন বিষয়ে যে আলোচনাটা, এইটা সেকেন্ড ইয়ারের ক্লাসে আমরা হচ্ছে অনেকগুলো ক্লাস নিয়েছি আমি এবং কানিস তামান্না ম্যাডাম। ফোর্থ ইয়ারের একটা কোর্স আছে, একই কোর্স। তো ওখানে মাঠ প্রশাসনের যে বিষয়গুলো আছে, যে আমাদের মাঠ প্রশাসন বলতে আমাদের যে স্থানীয় সরকারের যে বিভিন্ন ধাপগুলা, তারপরে স্থানীয় সরকারের কি কি সমস্যা আছে, সমাধানের উপায়গুলা, বা স্থানীয় সরকারের এনজিওদের ভূমিকা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু ওই যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন যে কোর্সটা, এই কোর্সে পড়ানো হয়েছে। তো তোমরা আমি ক্লাসের শুরুতে বলেছি প্রত্যেকটা ক্লাসে, এবং আজকে আবারও বলছি, অনার্স সেকেন্ড ইয়ারের আমার যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমরা একটু দেখে নিও। তো অনেকক্ষণ বকবক করলাম, এখন চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমরা আসলে এই ক্লাসের একবার আমাদের কোর্সের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা আমরা প্রায় শেষ করে ফেলেছিলাম। তো এখন আমি আবার, তোমাদের নিশ্চয় এতদিন ভুলে যাওয়ার কথা, আমি আবার প্রথম থেকে একটু রিভাইজ ক্লাসে চলে যাব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা লোক প্রশাসন বলতে কি বুঝি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন। তো তোমরা সবাই আমাকে চিনো, তারপরেও একটু পরিচয় দেই। আজকে তোমাদের সাথে আছি আমি মোসাম্মদ শাহনাজ ফেরদৌসী, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন। ঠিক আছে?
লোক প্রশাসনে যে এখানে দেখো এই ছবিটা দেখলেই তোমরা হচ্ছে বুঝতে পারবে যে আমাদের মানে লোক প্রশাসন বলতে কি কি বুঝি, কোন কোন বিষয় নিয়ে হচ্ছে লোক প্রশাসন কাজ করে সেইগুলা। যেমন এখানে আছে ফেডারেল গভর্নমেন্ট, আছে স্টেট গভর্নমেন্ট, আছে লোকাল গভর্নমেন্ট, তারপরে আছে স্টেট ডিপার্টমেন্ট, তারপরে বাজেট অ্যানালাইসিস, আছে এনভায়রনমেন্টাল পলিসি অ্যানালাইস্ট, তারপরে আছে এডুকেশন ফান্ডিং অ্যানালিস্ট, আছে এজেন্সি অ্যাডমিনিস্ট্রেটর, আছে ল এনফোর্সমেন্ট ম্যানেজমেন্ট। তো আসলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলতেই কিন্তু আমাদের এই বিষয়গুলা চোখের সামনে ভাসে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা হচ্ছে লোক প্রশাসন বলতে কি বুঝি এইটা আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে প্রশাসনটা কি। ঠিক আছে, প্রশাসন মানে কি? খুব সাধারণ অর্থে আমরা বুঝি শাসন ব্যবস্থা, তাই না? হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কি? জনকল্যাণমূলক রাষ্ট্র, যার কারণে কি হচ্ছে রাষ্ট্রের হচ্ছে কাজের ধরন, কাজের পরিমাণ বা কাজের সেক্টরগুলো কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে যে নতুন নতুন সেক্টর তৈরি হচ্ছে, কাজের নতুন নতুন গতি তৈরি হচ্ছে। তো এই যে হচ্ছে কাজ, একটা রাষ্ট্র, একটা শাসন, একটা রাষ্ট্র তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি করে? অনেকগুলো প্রসেস অবলম্বন করে। ঠিক আছে, তো সেই এই কি কি প্রসেস গুলো অবলম্বন করছে সেগুলোই মূলত প্রশাসন। তো আমরা এখানে দেখো কি বলা হয়েছে যে সৃষ্টিগতভাবে মানুষ কি অন্যান্য প্রাণীদের তুলনায় কিছুটা পরনির্ভরশীল। মানুষ হচ্ছে অন্যান্য প্রাণী যারা আছে তারা যেমন হচ্ছে স্বনির্ভর, কিন্তু সেক্ষেত্রে মানুষ হচ্ছে পরনির্ভরশীল। অর্থাৎ মানুষ কিন্তু একা বাস করতে পারে না, সে পরিবারে বাস করে বা সমাজবদ্ধ হয়ে বাস করে বা রাষ্ট্রে বাস করে। পারস্পরিক এই যে সমাজ, রাষ্ট্র বা পরিবারে বাস করতে যেয়ে তাকে কি করতে হয়? পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজবদ্ধভাবে তারা জীবনযাপন করে, এবং এই জীবনযাপনই কি মানব গোষ্ঠীর সহজাত প্রবৃত্তি। অর্থাৎ মানুষ এমনই, এই যে মানুষের এই যে সমাজবদ্ধ হয়ে বাস করা, এই থেকেই মূলত প্রশাসন ব্যবস্থাটা সৃষ্টি হয়েছে। কারণ একসাথে থাকতে গেলে কি করতে হয়? কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, এবং কি থাকে? যেখানে দলনেতা থাকে, যিনি কি করেন? পরিচালনা করেন। মূলত এই বিষয়গুলো থেকেই কিন্তু আসছে প্রশাসন ব্যবস্থা। প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? এর একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, ঠিক আছে, যেটা পূরণে সামগ্রিক প্রচেষ্টা চালানো হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে বা একটা সামনে রেখে এগিয়ে যাওয়া এবং সেই লক্ষ্যটা পূরণের জন্য সামগ্রিক প্রচেষ্টা চালানো হয়। অর্থাৎ সব ধরনের প্রচেষ্টা চালানো হয় সেই লক্ষ্যটা পূরণের জন্য। এটাই হচ্ছে প্রশাসন। অর্থাৎ কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জনের সংঘবদ্ধ কাজের সুষ্ঠু ব্যবস্থাপনাই হচ্ছে প্রশাসন। তাহলে প্রশাসনটা কি? কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সংঘবদ্ধ কাজের সুষ্ঠু ব্যবস্থাপনা। এখান থেকে কতগুলো বিষয় আছে? নির্দিষ্ট লক্ষ্য আছে, সংঘবদ্ধ, আবার আছে কাজের সুষ্ঠু ব্যবস্থাপনা। মানে কতগুলো বিষয় আছে প্রশাসনের ক্ষেত্রে, এগুলাই হচ্ছে প্রশাসন। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে যে সন্তান পালন। সন্তান পালন করার কি এটা কি একটা উদ্দেশ্য। এটা কোন কোন উদ্দেশ্যে? এটা কতগুলো উদ্দেশ্য আছে এখানে। সৃষ্টিগত কিছু উদ্দেশ্য আছে, যে সৃষ্টিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া বা সৃষ্টি যাতে থেমে না যায়। ঠিক আছে, এই যে মানুষ জাতি, এই জাতিটা যাতে নিশ্চিহ্ন না হয়ে যায়, এই জন্য কি হচ্ছে যে, এবং পরবর্তী প্রজন্মকে ধরে রাখার জন্যই কি করা হচ্ছে? সৃষ্টিগত উদ্দেশ্য এই যে সন্তান পালন করা হচ্ছে। আর ব্যক্তিগত উদ্দেশ্যটা কি? যে এই সন্তানটা কি করবে? হচ্ছে বড় হবে, বড় হয়ে পরিবার পরিচালনা করবে বা বাবা মাকে দেখবে। এটা হচ্ছে বাবা মার উদ্দেশ্য। আর রাষ্ট্রীয় উদ্দেশ্যটা কি? সন্তান শিক্ষিত হবে, মানুষ হবে, প্রকৃত মানুষ হবে, এবং তার সে কি পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা করবে। ঠিক আছে, তাহলে এই যে সন্তান পালনের কিছু সৃষ্টিগত উদ্দেশ্য আছে, কিন্তু হচ্ছে মানবিক উদ্দেশ্য আছে, আবার কিছু রাষ্ট্রীয় উদ্দেশ্যও আছে। এই যে এই উদ্দেশ্যকে সামনে রেখেই যে সামগ্রিক ব্যবস্থাপনা, সেটাই হচ্ছে প্রশাসন।
শাব্দিক অর্থে অ্যাডমিনিস্ট্রেশন, এটা একটা ল্যাটিন শব্দ, যেটা অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি, এটা হচ্ছে ইংলিশ শব্দ। শব্দটি আসছে ল্যাটিন শব্দ অ্যাড এবং মিনিস্ট্রিয়ার থেকে, ঠিক আছে, যার অর্থ হচ্ছে যথাক্রমে সেবা বা ব্যবস্থাপনা। তাহলে শব্দগত অর্থে অ্যাডমিনিস্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে সেবা বা ব্যবস্থাপনা। সুতরাং আবিধানিক অর্থে প্রশাসন হচ্ছে কোনো কাজের ব্যবস্থাপনা, ঠিক আছে। যে কোনো ধরনের ব্যবস্থাপনা, পরিচালনা বা সেবাদানই হচ্ছে প্রশাসনের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে প্রশাসনের অন্তর্ভুক্ত কি হচ্ছে? যে কোনো ধরনের ব্যবস্থাপনা, তারপর হচ্ছে পরিচালনা বা সেবাদান। এছাড়াও আরো আছে কি, জনকল্যাণমূলক কার্যক্রম, তাদের সমস্যার সমাধান আর জনগণের নানাবিধ কাজে সহায়তা প্রদান প্রশাসনের মৌলিক দায়িত্ব। তাহলে প্রশাসনের কতগুলো দায়িত্ব হলো কি কি? প্রথম হচ্ছে কি ব্যবস্থাপনা, আছে পরিচালনা, তারপর আছে সেবাদান, আরো আছে জনকল্যাণমূলক কাজ করা, তারপর জনগণের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করা আর জনগণের নানাবিধ কাজে সহায়তা প্রদান হচ্ছে প্রশাসনিক মৌলিক দায়িত্ব। এল.ডি. হোয়াইট কি বলেছেন দেখো, অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য ডিরেকশন, তারপরে কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল অফ মেনি পারসনস টু অ্যাচিভ সাম পারপাস অর অবজেক্টিভস। অর্থাৎ প্রশাসন হচ্ছে সুনির্দিষ্ট কতিপয় উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের আদেশ বা নির্দেশ, সমন্বয় সাধন ও কিছু সংখ্যক লোককে নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে এল.ডি. হোয়াইটের মতে। এরপরে আসো, পিফনার কি বলেছেন, অ্যাডমিনিস্ট্রেশন মে বি ডিক্লাইন্ড অ্যাজ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ডিরেকশন অফ হিউম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল রিসোর্সেস টু অ্যাচিভ ডিজায়ার্ড এন্ডস। অর্থাৎ এটা মানবিক ও বস্তুগত সম্পদের সমন্বয়ে গঠিত এমন একটা সংগঠন যেখানে কিছু মানবিক হচ্ছে সম্পদও আছে বস্তুগত সম্পদ, এই উভয় সম্পদের সমন্বয়ে গঠিত একটা সংগঠন যার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয়। এরপরে দেখো, সিমন, স্মিথবার্গ এন্ড থমসন তারা কি বলেছেন, যে ব্যাপকতর অর্থে প্রশাসন হচ্ছে অভিন্ন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সহায়তাকারী জনসমষ্টির কর্ম প্রচেষ্টা, ঠিক আছে। এই সবগুলো হচ্ছে সংজ্ঞা থেকে আমরা শেষে এসে কি বলতে পারি, প্রশাসন বলতে কোন একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একদল ব্যক্তির কর্ম প্রচেষ্টাকে বোঝায়, ঠিক আছে। তাহলে প্রশাসন কি কোন একটা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে পরস্পর সহযোগিতার ভিত্তিতে একদল ব্যক্তির যে কর্ম প্রচেষ্টা, সেটাই হচ্ছে প্রশাসন। এরপরে আসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা কি? এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে পাবলিক আর একটা আছে অ্যাডমিনিস্ট্রেশন। দিদি, পাবলিক অর্থ হচ্ছে লোক বা জনসাধারণ এবং অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা প্রশাসন বা রাষ্ট্রের শাসনকে বোঝায়, ঠিক আছে। তাহলে পাবলিক অর্থ হচ্ছে লোক বা জনসাধারণ, এখানে সাধারণ জনগণকে বোঝানো হয়েছে, আর অ্যাডমিনিস্ট্রেশন অর্থ হচ্ছে শাসন। তো অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা প্রশাসন বা রাষ্ট্রের শাসনকে বোঝায়। সুতরাং শাব্দিক অর্থে লোক প্রশাসন হচ্ছে জনসাধারণের জন্য রাষ্ট্রের শাসন, অর্থাৎ জনসাধারণের উদ্দেশ্যে পরিচালিত যেই শাসন সেটাই হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আর সরকারি যে নীতিমালা, তোমরা নিশ্চয়ই জানো সরকার কি, এই সম্পর্কে আর বলার কিছু নাই। সরকার, প্রত্যেকটা সরকার যে নীতিমালা প্রণয়ন করেন, সেই নীতিমালা প্রণয়নে সরকারকে সাহায্য করা এবং প্রণীত নীতিমালাকে বাস্তবায়ন করাই হচ্ছে লোক প্রশাসনের অন্যতম প্রধান কাজ। 1887 সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন বলেছিলেন কি দেখো, লোক প্রশাসন সরকারের বাস্তব ও কার্যকর অংশ, কারণ
এর প্রধান উদ্দেশ্য হলো জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কাজ করে যাওয়া। তাহলে তিনি কি বলেছেন যে লোক প্রশাসন সরকারের বাস্তব এবং কার্যকর অংশ। এটা সরকারের বাস্তব এবং কার্যকর অংশ। কারণ কি, এই যে লোক প্রশাসন, এটার প্রধান উদ্দেশ্যই হলো জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কাজ করে যাওয়া। প্রশাসনের মাধ্যমে সরকার কি করে, সমাজের চাহিদা এবং প্রয়োজনের প্রতি কর্ণপাত করে থাকে, যা ব্যক্তিগত উদ্যোগ বা প্রচেষ্টার মাধ্যমে লাভ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে উড্রো উইলসনের মতে। এরপর আসি পিফনার অ্যান্ড প্রেস্থাস কি বলেছেন, লোক প্রশাসন মূলত সরকারের কি এবং কিভাবে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করে। যে সরকার জিনিসটা কি এবং সেই সরকারটা কিভাবে পরিচালিত হয়, এটা নিয়ে আলোচনা করে লোক প্রশাসন। প্রথমটি কি, সরকারের কি বলতে যে সরকারের কার্যক্ষেত্রটা কি, আর দ্বিতীয়টি হচ্ছে বা সরকার কিভাবে, এর অর্থ হচ্ছে সমষ্টিগত যে কার্যাবলী, সরকারের যে সম্মিলিত কার্যাবলী। কারণ সরকার তো আসলে কোনো একটা ব্যক্তি না, একটা সংস্থা। ঠিক আছে, এই যে সমষ্টিগত সরকারের যে সমষ্টিগত কার্যাবলী কিভাবে পরিকল্পনা, সংহতি, হস্তান্তর এবং পরিচালনা করা যায় তা নির্দেশ করে। ঠিক আছে, সিমন কি বলেছেন যে লোক প্রশাসন বলতে জাতীয়, প্রাদেশিক এবং স্থানীয় সরকারগুলোর নির্বাহী বিভাগ সমূহের কার্যাবলীকে বোঝায়। মানে জাতীয় সরকার বা প্রাদেশিক সরকার বা স্থানীয় সরকারের যে নির্বাহী বিভাগ, ঠিক আছে, নির্বাহী বিভাগের আরেকটা নাম কি আছে, শাসন বিভাগ। যে বিভাগ আছে সেই বিভাগের বিভাগ সমূহের কার্যাবলী হচ্ছে লোক প্রশাসন। ঠিক আছে, মার্সি ম্যাককুইন কি বলেছেন, লোক প্রশাসন বলতে কেন্দ্রীয় হোক বা স্থানীয়ই হোক সরকারের কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে বোঝায়। মার্সি ম্যাককুইন কি বলেছেন যে কেন্দ্রীয় হোক বা স্থানীয় হোক, যাই হোক না কেন, সরকারের কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট যে প্রশাসন সেটাই হচ্ছে লোক প্রশাসন। প্রফেসর এল.ডি. হোয়াইট কি বলেছেন, লোক প্রশাসন হচ্ছে সেসব কাজের সমষ্টি যার উদ্দেশ্য হলো সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন। যে সেই সকল কাজের সমষ্টি যার প্রধান উদ্দেশ্যই হচ্ছে সরকারি নীতিমালার বাস্তবায়ন। তো এই উপরে উল্লেখিত যে সংজ্ঞাগুলা থেকে আমরা কি বলতে পারি শেষে এসে, যে লোক প্রশাসন কি করে, সরকারি আইন ও নীতি বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান। লোক প্রশাসন কি, সরকারি আইন ও নীতি বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান। একদিকে যেমন সরকারি আইন ও নীতি প্রণয়নের ক্ষেত্র প্রস্তুত করে, অন্যদিকে সেসব আইন ও নীতির যথাযথ বাস্তবায়ন করে। ঠিক আছে, তাহলে আরেকবার একটু দেখে নাও। প্রথমে আমরা হচ্ছে প্রশাসন বলতে কি বুঝি সেটা নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বুঝি সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে হচ্ছে লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু। পরিধি ও বিষয়বস্তু অর্থাৎ লোক প্রশাসনের পরিধিটা কি, তার ব্যাপ্তিটা কত দূর, বা সে কোন কোন ক্ষেত্রে কাজ করে, এটাই হচ্ছে লোক প্রশাসনের পরিধি। লোক প্রশাসনটা কোথায় অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, ছবিটা অস্পষ্ট, এখানে উল্লেখ করা আছে কিন্তু বোঝা যাচ্ছে না। যাই হোক, আমরা আমাদের আলোচনায় চলে যাই। লোক প্রশাসনের পরিধি বা বিষয়বস্তু অর্থাৎ হচ্ছে লোক প্রশাসন হচ্ছে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে বা কোন কোন বিষয় নিয়ে হচ্ছে কাজ করে সেগুলাই। তো এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন হার্ভে ওয়াকার, আর হচ্ছে আরো একজন আছে, লাস্টে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লুথার গুলিক। তো প্রথমেই আমরা আসি যে হার্ভে ওয়াকার কি বলেছেন। হার্ভে ওয়াকার লোক প্রশাসনের পরিধি বা বিষয়বস্তুকে দুইটা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ব্যবহারিক দিক আর একটা হচ্ছে তত্ত্বীয় দিক। তো এই যে ব্যবহারিক দিক সংক্রান্ত যে ধারণা সেটাকে
10টা মৌলিক কার্যাবলীর সমন্বিত প্রচেষ্টা হচ্ছে কথা বলেছেন তিনি, যে ব্যবহারিক দিক থেকে লোক প্রশাসনের পরিধি বা বিষয়বস্তু 10টা মৌলিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। তার মধ্যে প্রথম হচ্ছে রাজনৈতিক। রাজনৈতিকটাকে এটা হচ্ছে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ককে অন্তর্ভুক্ত করে। আমরা জানি সরকারি 3টা বিভাগ আছে, সেটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো এই যে সরকারি 3টা বিভাগ, এই 3টা বিভাগের মধ্যে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্ক অন্তর্ভুক্ত করা হচ্ছে লোক প্রশাসন। রাজনৈতিক দলের প্রশাসনে অন্তর্ভুক্ত এবং তাদের কাজকে নির্দেশ করে, অর্থাৎ রাজনৈতিক দল কিভাবে প্রশাসনে অন্তর্ভুক্ত হবে এবং তারা কি কি কাজ করবে সেই সম্পর্কেও নির্দেশ দেয় লোক প্রশাসন। এছাড়া প্রশাসনের বিভিন্ন ইউনিট হচ্ছে, প্রশাসনিক যে ইউনিটগুলো আছে, যেমন হচ্ছে ক্যাবিনেট মানে তোমরা জানো আমাদের মন্ত্রিসভা, তারপরে আছে হচ্ছে মন্ত্রণালয়, আছে সচিবালয়, তারপর সচিবালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন দপ্তর বিভাগ, আছে শাখা উপশাখা, আর আছে অধিশাখা প্রভৃতিকে রাজনৈতিক দলের কার্যক্রমের প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ তাহলে লোক প্রশাসনের রাজনৈতিক পরিধি বা বিষয়বস্তুটা কি, যে হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্ককে অন্তর্ভুক্ত করে, আর রাজনৈতিক দলের হচ্ছে কিভাবে প্রশাসনে অংশগ্রহণ করবে সেই সম্পর্কে নির্দেশনা দেয়। তাছাড়া প্রশাসনের যে ইউনিটগুলো আছে, যেমন ক্যাবিনেট আছে, মন্ত্রণালয় আছে, সচিবালয় আছে, বিভিন্ন দপ্তর, অধিদপ্তর বা পরিদপ্তর আছে, এই বা শাখা অধিশাখা আছে, এইসব হচ্ছে যে ইউনিটগুলায়, এই ইউনিটগুলায় রাজনৈতিক দলের কার্যক্রমের প্রক্রিয়াকে তারা অন্তর্ভুক্ত করে। এটাই হচ্ছে রাজনৈতিক পরিধি। এরপরে আমরা আসি আইনগত পরিধিটা কি, অর্থাৎ হচ্ছে লোক প্রশাসনে আইনগত কি কি হচ্ছে আছে। এই আইনগত বলতে এখানে মূলত আইন বিভাগের যে কাজ বা কার্যক্রম, সে কার্যক্রমকেই বোঝানো হচ্ছে। আইন বিভাগ সংসদীয় পদ্ধতিতে আইন প্রণয়ন করবে, যা প্রশাসনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করা হয়। অর্থাৎ আইনগত পরিধিতে কি বলা হয়েছে, মূলত আইন বিভাগের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে হচ্ছে বোঝানো হয়েছে। এবং আমরা জানি আমাদের হচ্ছে যে আইন বিভাগ বা জাতীয় সংসদ আছে, জাতীয় সংসদ বা আইন বিভাগ কি করে, আইন প্রণয়ন করে এবং সেই আইনকে বাস্তবে হচ্ছে কার্যকর করে কিন্তু আমাদের লোক প্রশাসনের বিভিন্ন ইউনিট। তার মধ্যে আমাদের কেন্দ্রীয় প্রশাসন আছে বা আমাদের মাঠ প্রশাসন আছে। এই যে কেন্দ্রীয় বা মাঠ প্রশাসনে আমাদের কি একটা রাজনৈতিক অংশও আছে, আবার একটা অরাজনৈতিক অংশও আছে। রাজনৈতিক অংশে কারা আছেন, মন্ত্রী, এমপি এরা, আর হচ্ছে প্রশাসনিক অংশে আছেন আমাদের বিভিন্ন কর্মকর্তারা। ঠিক আছে, এই বিষয়ে আমরা অনেকবারই আলোচনা করেছি, তো এটা ডিটেলসে যাওয়ার দরকার নেই। এরপর আসি আর্থিক পরিধিটা কি, অর্থাৎ অর্থ সংক্রান্ত হচ্ছে কি কি ক্ষমতা বা কি কি কাজ করে থাকে হচ্ছে লোক প্রশাসন। তো সরকারি অর্থ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। অর্থাৎ সরকারের একটা আর্থিক যে ক্ষমতা বা আর্থিক যে কাজ বা কার্যক্রম যাই বলি না কেন, পুরাটাই কিন্তু লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। এর মধ্যে কি কি আছে দেখো, বাজেট প্রণয়ন, ঠিক আছে, বার্ষিক যে বাজেটটা হচ্ছে প্রণয়ন করা হয়, সেই বাজেট প্রণয়ন। তারপর হচ্ছে কর নির্ধারণ, কোন কোন হচ্ছে বস্তুর উপরে বা হচ্ছে কি পরিমাণ ব্যক্তির উপরে, সম্পদের উপরে কি পরিমাণ কর নির্ধারণ হবে, কর সীমাটা কি। এছাড়া আছে কর আরোপ আর হিসাব ও নিরীক্ষা প্রভৃতি হচ্ছে লোক প্রশাসনের কাজ। তাহলে আর্থিক সংক্রান্ত কাজগুলো কি কি, একটা হচ্ছে বাজেট প্রণয়ন করা, তারপর হচ্ছে কর নির্ধারণ করা, কর আরোপ করা, আর হিসাব ও নিরীক্ষা, এগুলোই হচ্ছে লোক প্রশাসনের কাজ। অর্থাৎ সহজভাবে বলা যায় যে সরকারের আর্থিক সংক্রান্ত যাবতীয় কাজগুলাই হচ্ছে লোক প্রশাসনের। এরপরে আসি আমরা প্রতিরক্ষা। প্রতিরক্ষা বলতে এখানে মূলত তোমার সামরিক প্রশাসনকে বোঝানো হয়েছে। ঠিক আছে,
এটা লোক প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যে প্রতিরক্ষাটা। ঠিক আছে, আমাদের আছে প্রতিরক্ষা, আছে পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন বিষয়। তো এর মধ্যে প্রতিরক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, যার রাষ্ট্রপ্রধানের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়। প্রতিরক্ষা সেক্টরটা কি রাষ্ট্রপ্রধানের সরাসরি নিয়ন্ত্রণে থাকে। ঠিক আছে, এরপরে দেখো শিক্ষা সংক্রান্ত পরিধি বা বিষয়বস্তুটা কি। সেখানে বলা হয়েছে শিক্ষার সার্বিক কার্যক্রম এবং শিক্ষা প্রসারে লোক প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ একটা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার বিদ্যমান শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার প্রসারে যত ধরনের কাজ সবকিছুই লোক প্রশাসন করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষার যাবতীয় উন্নয়ন এবং শিক্ষা সংক্রান্ত সরকারি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে লোক প্রশাসন অপরিহার্য। তাহলে এখানে কি কি বলা হয়েছে? শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা, বা শিক্ষা সংক্রান্ত অধিদপ্তর বা পরিদপ্তরে দায়িত্ব পালন করা। এরপরে আসে শিক্ষা সংক্রান্ত সরকারি যে নীতিমালা প্রণয়ন, অর্থাৎ কারণ আধুনিক যুগটা কি গতিশীল এবং এটা বাংলাদেশটা কি উন্নয়নশীল। এই উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যেতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি সবচাইতে গুরুত্বপূর্ণ। তো উন্নয়নশীল দেশে যাওয়ার জন্য শিক্ষা ব্যবস্থায় কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, বা অন্যান্য উন্নত যে বিশ্ব তারা শিক্ষাক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করছে, এই সব কিছুই কিন্তু করে তাদের শিক্ষার সাথে সমন্বয় রেখে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন বা শিক্ষা সংক্রান্ত বা শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা, তারপরে সরকারি বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা, এবং শুধু নীতিমালা প্রণয়ন নাই, এসব নীতিমালা বাস্তবায়ন করা লোক প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা লোক প্রশাসন অপরিহার্য। এরপরে আমরা আসি সামাজিক কি কি বিষয় আছে এখান থেকে। এগুলো সবই লোক প্রশাসনের কি ব্যবহারিক দিক। ঠিক আছে, অর্থাৎ সরাসরি এটা হাতে কলমে কাজ করছে কোন কোন ক্ষেত্রে। তো সামাজিক ক্ষেত্রে কোন কোন বিষয় নিয়ে কাজ করছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপর সামাজিক নিরাপত্তা, সামাজিক উন্নয়ন প্রভৃতি নিশ্চিতকল্পে লোক প্রশাসন কাজ করে থাকে। তাহলে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কি কি কাজ করে? খাদ্য খাদ্যের জন্য যে কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য কাজ করে। তারপর বস্ত্র, কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপর সামাজিক নিরাপত্তা, এগুলো কি একজন নাগরিকের মৌলিক অধিকার। ঠিক আছে, এরপরে আসে দেখো অর্থনীতি সংক্রান্ত। এখানে মূলত অর্থনৈতিক প্রতিষ্ঠান বলা হয়েছে। অর্থনীতি সংক্রান্ত পরিধিটা কি? শিল্প কারখানা, তারপর কৃষি, এরপর আসে বৈদেশিক বাণিজ্য, তারপর পাবলিক এন্টারপ্রাইজ। শিল্প কারখানা তো তোমরা জানো লোক প্রশাসন কি করে, লোক প্রশাসনের পরিধির অন্তর্ভুক্ত যে শিল্প উন্নয়নের জন্য বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করা, বা বিদ্যমান যে কারখানাগুলো সেটাকে রক্ষণাবেক্ষণ করা। কৃষি উন্নয়নের কাজ করে। তারপর বৈদেশিক বাণিজ্য, বিদেশের সাথে বিভিন্ন বাণিজ্য চুক্তি করা, বা যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো যথাযথ বাস্তবায়ন করা। আর পাবলিক এন্টারপ্রাইজ অর্থাৎ কি ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের জন্য যে পাবলিক এন্টারপ্রাইজ আছে, সেই পাবলিক এন্টারপ্রাইজ প্রভৃতি উন্নয়ন সংক্রান্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো লোক প্রশাসনের আলোচ্য বিষয় বা লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। এরপরে দেখো বৈদেশিক পরিধির মধ্যে কি কি আছে? বৈদেশিক নীতি, ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতি যাই বলি না কেন। তারপর সম্পর্ক বজায় রাখা, অন্য দেশের সাথে আমাদের দেশের সম্পর্কটাকে বজায় রাখা। তারপরে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেই সংস্থার সাথে চুক্তিবদ্ধ হওয়া, এগুলোই লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। তাহলে বৈদেশিক বিষয়বস্তুর মধ্যে কি কি আছে? একটা বৈদেশিক নীতি, আবার আছে সম্পর্ক বজায় রাখা, আর আন্তর্জাতিক সংস্থার সাথে চুক্তিবদ্ধ হওয়া। ঠিক আছে,
এছাড়াও আছে বৈদেশিক কূটনীতি বজায় রেখে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর অন্তর্ভুক্ত। এরপরে দেখো আছে সাম্রাজ্য সম্পর্কীয়। সাম্রাজ্য সম্পর্কীয় বলতে এখানে কি বোঝাইছে, যে একটা দেশ পার্শ্ববর্তী দেশের আভ্যন্তরীণ বিষয়ে কতটুকু হস্তক্ষেপ করতে পারবে। যে ধরো বাংলাদেশ আমাদের হচ্ছে পাশের দেশ হচ্ছে ভারত, ভারতের আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ কতটুকু কি হস্তক্ষেপ করতে পারবে বা সমস্যার সমাধানে কতটুকু এগিয়ে আসবে প্রভৃতি কার্যক্রম হচ্ছে লোক প্রশাসনের অন্তর্ভুক্ত, সেটা নির্দিষ্ট করে দেয় লোক প্রশাসন। এরপরে আছে স্থানীয় সরকার। আমরা জানি আমাদের হচ্ছে স্থানীয় সরকার কিন্তু খুবই হচ্ছে শক্তিশালী, 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার আছে। এটা হচ্ছে স্থানীয় সরকারের যে কোর্সটা আছে অনার্স সেকেন্ড ইয়ারের, সেখানে ডিটেলসে আমি আলোচনা করেছি, ওইটা তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? কারণ একই ক্লাসটা আসলে বারবার নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ, আর আমাদের পেজটা যেহেতু ওপেন থাকে, সুতরাং একই ক্লাস নেওয়ার দরকার নেই। তো যাই হোক, স্থানীয় সরকারের যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ন্ত্রণ করা এবং পরিচালনা করা হচ্ছে লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। তাহলে এই যে 10টা পয়েন্ট এতক্ষণ আমরা আলোচনা করলাম, এগুলো হচ্ছে হার্ভে ওয়াকারের মতে যে 2টা দিক আছে, একটা হচ্ছে ব্যবহারিক দিক আর আছে তত্ত্বীয় দিক। এগুলো হচ্ছে ব্যবহারিক দিক। আর দেখো রাজনৈতিক, তারপরে ছিল হচ্ছে আইনগত, আর্থিক, প্রতিরক্ষা, শিক্ষা সংক্রান্ত, সামাজিক, এরপরে ছিল অর্থনীতি সংক্রান্ত, বৈদেশিক আর সাম্রাজ্য সম্পর্কীয় এবং স্থানীয় সরকার। এখন আমরা আসি যে তত্ত্বগত প্রশাসন। আগেটা হলো ব্যবহারিক প্রশাসন, ব্যবহারিক প্রশাসনের পরিধি ছিল কতটুকু। এখন আমরা আলোচনা করব তত্ত্বগত যে প্রশাসন আছে সেই প্রশাসনের হচ্ছে পরিধি বা বিষয়বস্তু কি। প্রথমেই দেখো প্রশাসনিক সংগঠনের গঠন। প্রশাসনিক যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের গঠন, তারপরে কাঠামো এবং কার্যক্রম, যে তাদের গঠনটা কেমন হবে, কাঠামোটা কি হবে এবং কি কাজ করবে, সেইগুলো হচ্ছে লোক প্রশাসনের পরিধি বা আওতাভুক্ত। এরপরে আছে দেখো দ্বিতীয় এতে বলা হচ্ছে প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ক্যাবিনেট ও সংসদীয় নিয়ন্ত্রণ সংক্রান্ত সমস্যাবলী। অর্থাৎ প্রশাসন যে ইউনিটটা আছে সেই প্রশাসন ইউনিটের সাথে ক্যাবিনেট বা মন্ত্রিসভা এবং সংসদীয় নিয়ন্ত্রণ বা আইনসভার যে নিয়ন্ত্রণ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যা হচ্ছে অন্তর্ভুক্ত। এরপরে আছে বিচার বিভাগ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়াবলী। অর্থাৎ আমাদের সরকারের যে 3টা বিভাগ আছে সেই বিভাগের মধ্যে একটা হচ্ছে বিচার বিভাগ আছে, সেই বিচার বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটাও কিন্তু লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। বিচার বিভাগ যাতে বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে তারা কি নিজের ইচ্ছা মতো না করতে পারে, তারা যেন আইনগতভাবেই তাদের বিচার কার্য পরিচালনা করতে পারে, এটাও কিন্তু লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। এরপরে আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। প্রশাসনিক ট্রাইব্যুনালটা হচ্ছে কি সরকারের নিয়োগ, তারপরে হচ্ছে বদলি বা পদায়ন যেই প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় সেটাই হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। আর এরপরে আছে দেখো সরকারি নীতি নির্ধারণ, তারপর হচ্ছে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়। অর্থাৎ একটা সরকার, নতুন সরকার আসলো বা পুরানো সরকার যেই হোক না কেন, একটা সরকার হচ্ছে কি কি নীতি নির্ধারণ করে তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তারপর হচ্ছে কোন ধরনের কর্মসূচি প্রণয়ন করে এবং সেই কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত যে বিষয়গুলো আছে বা যেই ধরনের কাজগুলো করে থাকে এই সবই হচ্ছে লোক প্রশাসনের আওতাভুক্ত। এরপরে দেখো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ। অর্থাৎ হচ্ছে প্রশাসনের বিভিন্ন সেক্টরে বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীদের নিয়োগ দান বা সেই সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নেওয়া, পরীক্ষাগুলো পরিচালনা করা, প্রশ্নপত্র প্রণয়ন করা, পরীক্ষার যে ধাপগুলো আছে প্রত্যেকটা ধাপে সংশ্লিষ্ট থেকে কি করে তারা সরকারি বিভিন্ন পদে হচ্ছে নিয়োগ দিয়ে থাকেন। এরপরে আছে সরকারি যে প্রকল্পগুলো আছে, প্রকল্প প্রণয়নে গবেষণা পরিকল্পনা কমিশন আইএমইটি। তো হচ্ছে আমরা জানি একটা দেশের উন্নয়নটা কি হয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে হয়ে থাকে।
তো হচ্ছে সরকার কি কি প্রকল্প গ্রহণ করে, এই প্রকল্পগুলোর গ্রহণ করার জন্য আছে কি পরিকল্পনা কমিশন, আছে আইএমইডি। তো এই যে পরিকল্পনা কমিশন বা আইএমইডি, এই উভয় ধরনের প্রতিষ্ঠানই কিন্তু লোক প্রশাসনের অন্তর্ভুক্ত। আর এখন আমরা হচ্ছে এতক্ষণ আলোচনা করলাম যে লোক প্রশাসনের যে দুইটা দিক, একটা ব্যবহারিক প্রশাসন বা তত্ত্বগত প্রশাসনের যে হচ্ছে পরিধি বা বিষয়বস্তু। এটা হচ্ছে কার মতে নিশ্চয়ই মনে আছে, হার্ভে ওয়াকার। এখন আমরা লুথার গুলিক, তিনি হচ্ছে লোক প্রশাসনের পরিধি বা বিষয়বস্তু কে ব্যাখ্যা করেছেন একটা শব্দের মাধ্যমে, সেটা হচ্ছে কি পোস্টকর্ড। দেখো এখানে কয়টা লেটার, 7টা লেটার পোস্টকর্ডের মাধ্যমে তিনি হচ্ছে এই যে লোক প্রশাসনের পরিধি বা বিষয়বস্তু বা লোক প্রশাসনের কাজগুলোকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। পি পর হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ পরিকল্পনা করা, কোন একটা লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে একটা পরিকল্পনা করা। এরপর আছে ও ফর অর্গানাইজিং, অর্থাৎ একটা সংগঠিত হওয়া, একটা সংগঠন তৈরি করা উদ্দেশ্যকে কাজে লাগানোর জন্য। এরপরে কি হবে, এস ফর স্টাফিং, স্টাফ থাকবে বা কর্মী থাকবে, ঠিক আছে, যারা এই সংগঠিত হয়ে পরিকল্পনাকে কাজে লাগানোর জন্য কাজ করে যাবে। আর থাকবে ডিরেক্টিং বা ডিরেকশন, যাই বলি না কেন, নির্দেশনা। এরপর আছে দেখো কোঅর্ডিনেটিং বা সমন্বয়, ঠিক আছে। এরপরে আছে হচ্ছে রিপোর্টিং বা প্রতিবেদন পেশ করা, আর বাজেটিং অর্থাৎ অর্থ বরাদ্দ করা। অর্থাৎ এখানে আমরা এটা বলতে পারি যে একটা সরকার পরিচালনা করার ক্ষেত্রে হচ্ছে লোক কি কি করা হয়, প্রথমে কি হয়, একটা প্ল্যানিং করা হয় সরকার গঠন করার জন্য। তারপর হচ্ছে কি একটা সংগঠন তৈরি করা হয়। এই সংগঠনটা আমাদের মূলত এখানে রাজনৈতিক সংগঠনের কথাই বলা হচ্ছে। রাজনৈতিক দল, তাদের কি থাকে, কিছু কর্মীবর্গ থাকে, এবং এই কর্মীদের উপরে থাকে কি নির্দেশনা। আর হচ্ছে শাসক এবং শাসিতের মধ্যে একটা সমন্বয় করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে রিপোর্টিং বা প্রতিবেদন, যে হচ্ছে কি কাজ হলো, উন্নয়ন সংক্রান্ত প্রকল্প সংক্রান্ত কি কি কাজ হলো তার একটা প্রতিবেদন তৈরি করা হয়। আর সর্বশেষ হচ্ছে বাজেটিং বা অর্থ বরাদ্দ, কারণ অর্থ ছাড়া তো আসলে কোনো কাজ করা সম্ভব না। তাহলে লুথার গুলিক কি বলেছেন, যে হচ্ছে লোক প্রশাসনের পরিধি বিষয়বস্তু আর অন্তর্ভুক্ত কি কি, একটা হচ্ছে পরিকল্পনা, তারপর হচ্ছে সংগঠন, এরপর হচ্ছে কর্মীবর্গ, তারপর আছে নির্দেশনা, আর আছে সমন্বয় সাধন করা, এরপর হচ্ছে প্রতিবেদন পেশ করা, আর অর্থ বরাদ্দ করা, ঠিক আছে। তাহলে মোটামুটি তোমরা আজকে কয়েকটা বিষয় জানলে যে প্রশাসন বলতে আমরা কি বুঝি। এরপরে আমরা জানলাম হচ্ছে প্রথমে আমরা কি আলোচনা করেছিলাম যে প্রশাসন কি, তারপরে আমরা গেলাম লোক প্রশাসন কি বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা কি, বিভিন্ন হচ্ছে ব্যক্তিদের সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা লোক প্রশাসনের পরিধি বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম। সেখানে আমরা দেখলাম যে দুই ধরনের পরিধি বা বিষয়বস্তু আছে, একটা হচ্ছে ব্যবহারিক আর একটা হচ্ছে তত্ত্বীয়, তাই না। তো আমরা ব্যবহারিক গুলা নিয়ে প্রথমে আলোচনা করলাম, এরপর আমরা তত্ত্বগত প্রশাসন নিয়েও আলোচনা করলাম। এরপরে লুথার গুলিক হচ্ছে কি বলেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো যাই হোক, এই ক্লাসটা আমি আগেও নিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। তো যেহেতু তোমরা সবাই আসলে বাসায় আছো, তোমাদের কাছে বই আছে কিনা তাও আমি জানি না, এই জন্য ক্লাসটা আমি আবার নিলাম। কারণ এই ক্লাসটা তো বন্ধের আগে আমরা আমাদের ক্লাসরুমে নিয়েছিলাম, তো যাতে তোমরা আবার পড়তে পারো, দেখতে পারো, এই জন্য এই ক্লাসটা নেয়া। কারণ খুব শীঘ্রই হয়তো তোমাদের ক্লাস শেষ করে দেওয়া হবে, কারণ নতুন ফার্স্ট ইয়ার হয়তো চলে আসবে, তাদের ক্লাস শুরু করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের রিভাইজ ক্লাস হচ্ছে 8-10টা ক্লাস নিয়ে তারপরে তোমাদের কোর্সটা শেষ করা হবে। তো যাই হোক,
আচ্ছা, এখানে আরেকটা ছবি একটু দেখে নাও যে আমাদের স্টেপগুলা কি কি। এই যে আমাদের যে সরকারি বিভাগ, একটা হচ্ছে কি আইন বিভাগ, একটা লেজিসলেটিভ, জুডিশিয়াল, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে অর্গানাইজেশন, আর একটা হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশন। এটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অসংখ্য ধন্যবাদ তোমাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য, কথাগুলো শোনার জন্য, এবং আশা করছি যে তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করবে। আর আমাদের যে করোনা পরিস্থিতি শুধু বাংলাদেশে না, বিশ্বের সমগ্র বিশ্বেই কিন্তু এটা আরো ভয়াবহ রূপ ধারণ করছে। আর এখনো পর্যন্ত তো যেহেতু টিকা বা কোনো নির্দিষ্ট ওষুধ আবিষ্কার হয় নাই, তো আমাদের আরো কিছুদিন হয়তো খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তো তোমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, যথেষ্ট পরিমাণ হচ্ছে প্রোটেকশন নিয়ে বাইরে বের হবে, অন্তত মাস্ক পরবে, সেটা হচ্ছে ঘরে বাইরে সব জায়গায়, এবং সামাজিক যে দূরত্ব বা হচ্ছে ব্যক্তিগত যে দূরত্ব, সেই দূরত্বটা অবশ্যই বজায় রাখবে। তো ভালো থেকো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখাবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।